আদানির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুম খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীরা রাজনীতিতে ফিরতে পারবে না, সাফ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংবিধান সংস্কারে শুধু কমিটি নয়, দরকার সংসদের প্রতিনিধি, বলেন মির্জা ফখরুল। যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন চায় বিএনপি। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 458। মৌসুম শেষেও কমছে না ডেঙ্গুর সংক্রমণ, নতুন আতঙ্কের নাম চিকুনগুনিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। সঙ্গে আছি তাবশির আলিজা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের 2টি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন। এর আগে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নিউ ইয়র্কের একটি আদালত। ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেয়ার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। কি বাংলাদেশ, কি কেনিয়া, কি ভারত, সব দেশেই আলোচনায় আদানি গ্রুপ। সবশেষ খবর হলো ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের 2টি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জানা গেছে কেনিয়ার বাতিল করা 2টি চুক্তির মধ্যে একটির অর্থমূল্য প্রায় 200 কোটি মার্কিন ডলার। এই টাকা দিয়ে কেনিয়ার জেমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের 2য় রানওয়ে নির্মাণের কথা ছিল আদানির। তাছাড়া 30 বছর মেয়াদী লিজের আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালও উন্নত করার কথা ছিল আদানির। এছাড়া আদানির সঙ্গে 30 বছর মেয়াদী 73 কোটি 60 লাখ মার্কিন ডলারের সরকারি বেসরকারি খাতের একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তিও বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট রুটো। Provided because of the information that has been provided to us by partner nations, I have directed agencies within the Ministry of Transport and the Ministry of Energy and Petroleum তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও পার্লামেন্টকে জানান উইলিয়াম রুটো। এদিকে ঘুষ প্রদানের অভিযোগে ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। অভিযোগে বলা হয়েছে সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ভারতের মুম্বাই থেকে পিটিআই জানিয়েছে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ারের দামও তলানিতে পৌঁছেছে। যদিও বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। সকল অপকর্মের বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। এছাড়া নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন ডক্টর ইউনুস। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। বেশ কিছুদিন ধরেই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আলোচনায়। সর্বশেষ মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনের অংশগ্রহণের অধিকার পাবেন বলেও জানান তিনি। এ সময় ভারতে বসে শেখ হাসিনা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন ডক্টর ইউনুস। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টিও উঠে আসে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। সবশেষে জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট সংস্কার মন্তব্য করে এর মধ্য দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। গুম খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীরা আর রাজনীতিতে ফিরতে পারবেন না সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ইতিহাসে গণহত্যাকারীদের পরিণতির কথাও উল্লেখ করেন তিনি। শুক্রবার জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি এবং স্মৃতির প্রতিরোধের শীর্ষক আলোচনায় এসব কথা বলেন শফিকুল আলম। রিপোর্ট করছেন এমআর আসাদ। বিগত সরকারের শাসনামলে ভিন্নমত দমনে গুমকে ব্যবহার করা হয় হাতিয়ার হিসেবে। আর এই গুমের ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা হয় জাতীয় জাদুঘরে। সভায় গুমের শিকার ব্যক্তিরা বিচারে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি জানান। এটা নিয়ে চোখ বাঁধা ছিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটি আর বালু রয়েছে এই জায়গায়, এই যে কাপড়টা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের আর্থিক নিশ্চয়তা বিধান করা এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদেরকে সম্ভব তাদেরকে খুঁজে বের করা, এবং ব্যাংকের ক্ষেত্রে যে প্রবলেম আছে এই ব্যাপারটার ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজনে আইনগত পরিবর্তন করে হলেও বিচারের আগে যেন আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ না পায় এমন দাবি ছিল ভুক্তভোগী পরিবারের সদস্য ও আলোচকদের। ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগ নিয়ে যত সমালোচনা, যত আলোচনা মাঠে করা হোক না কেন, একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তির সংখ্যা আশঙ্কার চেয়ে বেশি হচ্ছে উল্লেখ করে জড়িতদের আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। গুম বিরোধী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনে সাইন করেছি, একটা প্যানেল কাজ করেছে। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। সবার মানবাধিকার যেন নিশ্চিত হয় সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুল আলম। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে। একটা সংস্কার কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না, ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটি হলো নির্বাচন। শুক্রবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন আজকের প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি জানান। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, তার পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দেওয়া হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। পলাতক শেখ হাসিনা বিদেশে বসেও গুজব ছড়িয়ে দেশে আওয়ামী লীগ দুর্বৃত্তদের উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। ওবায়দুল হক মারুফকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জুলাই আগস্ট গণহত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে একাধারের জীবন দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েও বসে নেই, গুজব ছড়িয়ে দেশে আওয়ামী দুর্বৃত্তদের উস্কে দিচ্ছে। আপনি কত নির্মম হতে পারেন,
আপনি নিজের ক্ষমতা, নিজের গদিকে নিশ্চিত করার জন্য আপনি অকাতরে আপনার পছন্দসই পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো, তোমরা মারো, তাতে কোনো যায় আসবে না। মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে নির্দ্বিধায় গুলি চালিয়েছে বেনজিরের পুলিশ বাহিনী। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সহ আরো 4 জনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি তাকে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান আলাল। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে, এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৮ এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে ১৩ নভেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মুরসালিন আলমের বাবা শাহ আলম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান সহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের ভিসা নিয়ে রেস্ট্রিকশন রয়েছে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। শুক্রবার গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি মসজিদ উদ্বোধন ও ওয়ামি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হাসান আরিফ বলেন, মুসলিম ওয়ার্ল্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম থাকা সত্ত্বেও সামগ্রিক দিক থেকে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 7 একর ভূমি এখানে দান করেছিলেন, যে 7 একর ভূমির উপরে আজকে আমরা দেখছি একটি বিশাল কমপ্লেক্সের প্রাথমিক সূচনা আরম্ভ হয়েছে। রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছেন, তাদের জন্য তারা অনেক সামাজিক কর্মকাণ্ড করে চলেছেন। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেট্রিক কারখানার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, জনগণের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে এখন থেকে সব প্রকল্প নেওয়া হবে। জনবল সংকট সহ যাত্রী সেবা এবং রেলের উন্নয়নে কাজ করা হবে বলেও জানান ফাউজুল কবির খান। যে হচ্ছে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়, সেখানে আমরা অর্থ বিনিয়োগ করব। অপ্রয়োজনীয় অর্থ যেখানে প্রয়োজন নাই সেখানে ওই যে একটা বাহারি প্রকল্প কিংবা কারো আমার বাড়ি ওখানে, আমি উপদেষ্টার বাড়ি ওখানে, ওই জন্য ওই কোনো প্রকল্প আমরা করব। আমরা যে এখানে যে জনবলের সংকট সেটা আমরা সম্পর্কে অবহিত, এইটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ৬ দফা দাবি আদায়ে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এ সময় বক্তারা পতিত স্বৈরাচার সরকারের কড়া সমালোচনা করেন। পাশাপাশি বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজানোর র্যাব সহ পুলিশ প্রশাসনের নিন্দা জানান তারা। ইসলামের পক্ষ থেকে যারা বিগত সরকারের আমলে গ্রেফতার হয়েছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। সরকারকে স্পষ্ট ভাষা বলে দিতে হয়, সরকারকে আমরা তাড়িয়েছি সমক্ষমতভাবে। যদি আলেম ওলামাদের, নিরীহ ওলামাদেরকে জেলখানা বন্দী রেখে তাদের মুক্তির কোনো বৈষম্য করা হয়, আমারও হেফাজত ইসলামের শক্তি
কমিশনের সামনে ইনশাআল্লাহ সব মধ্যবস্থিত হয়ে আপনাদের পল্লীতে আমাদের সরকারের মতো হবে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৮ জন। তাদের মধ্যে ২১৫ পুরুষ এবং ২২৩ নারী। মোট আক্রান্ত হয়েছেন ৮৪,৮২৬ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ৪৬৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ সময়ে মারা যাওয়া ২ জনই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। এবছর ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখছেন না চিকিৎসকরা। উপরন্তু কোনো জায়গায় চিকুনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় শঙ্কিত তারা। তবে এই রোগে মৃত্যুর হার কম হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। এতে আতঙ্কিত না হয়ে আগে ভাগে পরামর্শ নিতে হবে চিকিৎসকের। সুরায়া মনির প্রতিবেদন। সাধারণত মশা কামড়ানোর ৪ থেকে ১০ দিন পর ডেঙ্গু লক্ষণ প্রকাশ পায়। এতে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়া আরও বেশ কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। জানান তাদের শারীরিক কষ্টের কথা। মাথা ব্যথা, বমি, খাইতে পারতাম না কিছু, শরীরে ব্যথা কত, হালকা ব্লিডিং হয়েছিল, জ্বর, সর্দি, কাশি, শরীর জ্বালা পানো করতো, মানে ঘুমাইতে পারতাম না। আর ১০২-৩ দিন এরকম ভাবে চলতে মোটামুটি শরীর খারাপের দিকে। পরে পরীক্ষা করে জানা গেল যে ডেঙ্গু পজিটিভ। আলট্রাসাউন্ডে বাসছে যে ফুসফুসে পানি আসছে আর ডেঙ্গু ধরা পড়ছে। এ রোগে আক্রান্ত হলে জ্বর ও ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। তবে ডেঙ্গু মারাত্মক হলে অতিরিক্ত রক্তপাত হয়, হঠাৎ রক্তচাপ কমে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকার্যকর হয়ে যায়। এতে রোগীর মৃত্যু ঘটতে পারে বলে জানান এই চিকিৎসক। বাসায় অসুস্থতা হয়ে পরে একদম রুচি নেই, মুখে খাবার খেতে পারতেছে না, সেক্ষেত্রে ভর্তি হইতে হবে। কিন্তু এসব সিমটম থাকা সত্ত্বেও অনেকেই আসতে লেট করে অথবা টেস্ট করে তো অনেক সময় লেট করে। এছাড়া বিভিন্ন স্থানে চিকুনগুনিয়াও ছড়িয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। এ রোগে আক্রান্তদের মৃত্যুর হার কম হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে বলেও জানান তিনি। আক্রান্তদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। চিকুনগুনিয়া সিমটম ডেঙ্গুর মতোই, প্রথমে অনেক জ্বর থাকবে, সাথে চিকুনগুনিয়াতে অনেক ব্যথা হয়, বিশেষ করে জয়েন্ট পেইন হয়, হাতের আঙ্গুলগুলোতে অনেক ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়, হাঁটুর ব্যথা হয়, এই সিমটমগুলো বেশি থাকে। আর বমি, পাতলা পায়খানা তুলনামূলক কম থাকে চিকুনগুনিয়াতে। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের হার কমে আসবে বলে জানান এই চিকিৎসক। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এখনও নাগালে আসেনি রাজধানীর সবজির বাজার। আলুর দামের পাগলা ঘোড়া ছুটছেই, তবে কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজ ও চালের দাম। এদিকে মাছ মাংসের বাজার চড়া, স্বস্তি মিলছে না নিম্ন ও সীমিত আয়ের মানুষের। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বাজার যেটা নিয়ন্ত্রণ করতে যায় এটার দাম আরো বেড়ে যায়। নিয়ন্ত্রণ বলে কি, এটা আমার মনে হয় না যে নিয়ন্ত্রণ কিছু আছে, যার যেমন ইচ্ছা আছে তেমন নাই। এমন উদ্বেগ বাজারে আসা ক্রেতার। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন মতে খাদ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশের ৭১% পরিবার উদ্বিগ্ন রয়েছে। বাজারে মৌসুমের হরেক রকম সবজিতে ভরপুর থাকলেও স্বস্তি নেই ক্রেতার। ফুলকপি, বাঁধাকপি ৫০ থেকে ৭০, বেগুন ৮০ থেকে ১২০, শিম ১০০, পেঁপে ৬০, কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ এবং ছোট আকারের প্রতিটি লাউ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ১৮০ টাকা কেজি, পটল ১২০ টাকা কেজি। তাহলে কি এখন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কি কেনার সম্ভাবনা আছে? একটা লাউ ১৪০ টাকা চাচ্ছে। বাজারে আপনার মালামালের প্রাচুর্য আছে, অথচ দাম বেশি, এটা মানা যাচ্ছে না। বাজারে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। তবে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। হাফ কেজি পেঁয়াজ নিচ্ছে ৮০ টাকা দিয়ে। মধ্য পরিবারের ফ্যামিলির লোক আমরা কয় টাকা আয় করি? যেমন তো আপনার নতুন আলু না আসবে সেমন তো আলুর দামটা এরকমই থাকবে। বিশ্বে মোট উৎপন্ন স্বাদুপানির মাছের মধ্যে ১১% উৎপাদন করে বাংলাদেশ, অথচ এর কোনো প্রভাব নেই বাজারে। ২৫০ টাকার কমে মেলে না অধিকাংশ চাষের মাছও। পাঙ্কাস তেলাপিয়া বর্তমানে বাজার একটু বেশি। নিম্নবিত্ত তো মাছ খাইতেই পারে না, খাবে কি? কারণ মাছের যেই দাম
এই টাইমে তো তাদের চলবে না। কেউ খাইতে পারবে কেউ খাইতে পারবে না, এটা তো হয় না। বিশেষ করে আমাদের যাদের ইনকাম কম, লোয়ার লেভেলে যারা থাকে তাদের কথা তো চিন্তা করা উচিত অবশ্যই। তবে নিম্নমুখী চালের বাজার, নতুন চালের আমদানি বাড়লে দাম আরো কমবে বলে জানালেন বিক্রেতারা। আগে যে বেচতাম 62 মনে করেন 60 টাকা বেচা দেব, ধান এখনো নামে নাই, নামলে 100-150 টাকা বস্তায় কমে দেবো। আর ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কেজি বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের সপ্তাহের মতো প্রতি ডজন 145 থেকে 150 টাকায় অপরিবর্তিত রয়েছে। আজকে 180 টাকা কেজি ব্রয়লার। আয়ের তুলনায় বাজারটা বেশি হয়ে যায়, ব্যয় বেশি হয়ে যায় বর্তমান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিতার্কিকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDFBD। এর ধারাবাহিকতায় মিরপুরের সাউথ পয়েন্ট স্কুল ও কলেজে আজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এতে 64 জেলার শ্রেষ্ঠ বিতার্কিকরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও ওয়ালমার্টের পরিচালক বিল্লা মুস্তাইন, NDF এর মহাসচিব আশিকুর রহমান আকাশ ও চেয়ারম্যান AKM শোয়েব। এ সময় বিতার্কিকদের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা বলেন বক্তারা। এখন এই অগাস্টের ছবিও এতজন এতভাবে ব্যবহার করছে, খুবই কষ্ট লাগে আর কি, যে ওরাও কি জানে কিনা যে ওদের ছবি এখন অনেক বড় বড় মানুষ তাদের টেবিলে রেখে দেয়, যারা সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়েছিলেন তারা যেন এই খবরটি রাখেন যে তাদের ছবিও কিভাবে বাংলাদেশে বিক্রি হওয়া শুরু করেছে। আমি বিশ্বাস করি তারা যেদিন খবর পাবেন সেইখান থেকে তারা সেটিকে নির্মূল করার চেষ্টা করবেন। এখন আমরা এসে দেখি এই 53-54 বছর বয়সে স্বাধীনতার এখন আমরা ভয়াবহ তলাবিহীন ঝুড়ির ভিতরে বসবাস করছি। ধর্ম আকিদা যার যার, ইসলামী সমন্বয় পরিষদ সবার, এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার SM সরওয়ারের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। এ সময় তিনি বলেন, মানুষ দলীয় বিভেদ নিয়ে হিংস্র প্রাণীর চেয়েও খারাপ হতে চলেছে। এই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই একমাত্র লক্ষ্য। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে রান্নাঘরে ও অন্যের ঘরে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। সুরঞ্জিত নাগ এর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সবিতা রানী দেবনাথ ফেনীর সুলতানপুরের বাসিন্দা। নিঃসন্তান সবিতা স্বামীকে হারিয়েছেন 5 বছর আগে। স্বামীর রেখে যাওয়া ভিটায় ঘরটুকুও নিয়ে গেল এবারের বন্যায়। সহায় সম্বল হারিয়ে এখন তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একটি ঘরের আশায়। অভাব অনটনে দিন কাটলেও সরকারের কাছে একটি ঘরের সহায়তা চান তিনি। বন্যায় সবকিছু তো পড়ে গেছে গই, সরকার যদি আমাদের দিন জবাবি অসহায় মনে করে যদি আমাদের কিছু সহযোগিতা করে। এদিকে সবিতার মতো বন্যায় ঘর হারানোরাও সহায়তার আশায় আবেদন করেন জেলা প্রশাসন বরাবর। মানে ওরা সব কিছু ঘর দুয়ার ভাঙ্গি চুরি, এখন আমরা বহুত কষ্টে আছি। এখন সরকারের কাছে এটাই অনুরোধ যেন ঘরটা যেন করে দেয়। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর 6টি উপজেলায় 8659টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ঘরবাড়ি হারিয়ে 1718টি ও 6941 পরিবার আংশিক ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবকটি পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার পাওয়া গেছে এর সংখ্যা 1718টি। এর মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 110টি পরিবারকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষেরা ঘুরে দাঁড়িয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইউক্রেনের দোনেস্ক শহরের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে বলে বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর জন্য পশ্চিমাদের পাল্টা হামলার হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে ইউক্রেনকে ল্যান্ড মাইন দেওয়ার ঘোষণায় তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। প্রায় ৩৩ মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাঝে যুদ্ধের গতি কিছুটা শিথিল হলেও ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়ায় নতুন মোড় নিয়েছে যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলার জের ধরে এবার ইউক্রেনের দোনেস্ক শহরের একটি গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী। অবশ্য গ্রামটি বেদখল হওয়ার বিষয়টি স্বীকার করে নেননি ইউক্রেনের জেনারেল স্টাফ। তবে ইউক্রেনের সামরিক ব্লগে বলা হয়েছে গ্রামটিতে রাশিয়ার পতাকা ওড়ানো হয়েছে। রুশ বাহিনীর সদস্য অবস্থান করছে গ্রামটিতে। ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেন, ইউক্রেনের নতুন করে যুদ্ধ পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারাই এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে। প্রয়োজনে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে রাশিয়া। এ ধরনের হামলা আরও হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন পুতিন। অন্যদিকে ইউক্রেনকে বিতর্কিত ল্যান্ডমাইন দেওয়ার ঘোষণায় মানবাধিকার কর্মীদের তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। ইউক্রেনকে মাইন দেওয়ার সিদ্ধান্ত বিধ্বংসী আখ্যা দিয়েছেন তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও ১৩২ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জোর করে উচ্ছেদের আদেশ জারি করেছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বর্বর হামলায় গাজা ও লেবাননে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেতানিয়াহু সেনাদের ভয়াবহ হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় প্রাণ হারিয়েছে আরও ৮৮ ফিলিস্তিনি। এতে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪,০৫৬ জনে। এদিকে লেবাননেও থেমে নেই বর্বরতা। তাইরে ও বালবেক এলাকায় নির্বিচারে চলছে বোমা বর্ষণ। গত ২৪ ঘন্টায় সেখানে ৪৪ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩,৫৮৩ জন, আহত ১৪,০০০-এর কাছাকাছি। শুধু হামলাতেই থেমে নেই ইসরায়েলি সেনারা। এবার লেবাননের দক্ষিণাঞ্চলের তাইবেহ আদর্শিত আল কুসায়ের গ্রাম এবং দেশ সিরিয়ান গ্রাম থেকে অবিলম্বে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলি নেতাদের জন্য আইসিসি ওয়ারেন্টকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এই ধারণার বিরোধিতা করে এ নির্দেশ দিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। উশু চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ষষ্ঠ চায়না বাংলাদেশ অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ। শুক্রবার আর্মি স্টেডিয়ামে হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বাংলাদেশ আর্মি, বিজিবি, আনসার, ডাক বিভাগ, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, জেলা ক্রীড়া সংস্থা ও উশু ক্লাবগুলোর ৫ শতাধিক খেলোয়াড় অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন চীনা এম্বাসির কালচারাল কাউন্সিলর মি লি শেপিং। বাংলাদেশে আমরা চাইলেই আমাদের সান্দা এবং কাউলো ম্যাট আমরা কিনতে পারি না এবং আনাও অনেক অসম্ভব ব্যাপার চায়না থেকে। ফেডারেশনের পক্ষ থেকে আমরা উশুর ম্যাট প্রদান করেছি, যাতে করে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের উশু খেলাটাকে আরো ছড়িয়ে দিতে পারি। Like wushu sport, this is a very useful bridge from China and Bangladesh. We want this sport more famous and so many people can join this. এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আদানির সঙ্গে $1 বিলিয়ন চুক্তি বাতিল করল কেনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুম
খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীরা রাজনীতিতে ফিরতে পারবে না, সাফ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংবিধান সংস্কারে কোনো কমিটি নয়, দরকার সংসদের প্রতিনিধি, বললেন মির্জা ফখরুল। যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন চায় বিএনপি। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 458। মৌসুম শেষেও কমছে না ডেঙ্গুর সংক্রমণ, নতুন আতঙ্কের নাম চিকুনগুনিয়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।